জি স্যার। সব্যসাচী। হ্যাঁ, সব্যসাচী, হ্যাঁ, ঠিক আছে। আমরা লাস্ট ক্লাসটাতে দেখেছিলাম যে হিস্টোরিক্যাল ইভলিউশন অফ এগ্রিকালচারাল এক্সটেনশন, এটা কিভাবে পৃথিবীব্যাপী প্রথম এটির অভ্যুদয় ঘটে সেই জায়গাটি আমরা দেখেছি যে ইউনিভার্সিটিজ অফ ইউকে বা তৎকালীন ব্রিটেনের যে বিশ্ববিদ্যালয়গুলি, সেখানে এক্সটেনশন অফ ইউনিভার্সিটি, সেই ধারণা থেকে এটির আবির্ভাব ঘটে। তো আমরা আজকে যে জিনিসটা দেখবো যে হাউ the growth and development of agricultural extension happened in Bangladesh. আমাদের আমরা জানি যে আমাদের যদি ঐতিহাসিক পটভূমি দেখি, তাহলে আমরা মোটামুটি বাংলাদেশের অভ্যুদয়ের ৩ টি স্টেজ আমরা বলতে পারি। একটা ব্রিটিশ পিরিয়ড, দেন পাকিস্তান পিরিয়ড, এবং দেন স্বাধীন সার্বভৌম বাংলাদেশের যে অভ্যুদয় ঘটেছে সেই জায়গাটি। তো আমরা ব্রিটিশ পিরিয়ডটাকে যদি এইভাবে দেখি যে একটা ইনিশিয়াল স্টেজ, যে অর্থাৎ শতবর্ষ মতো করে যদি দেখা যায় 1870 থেকে 1906, এই স্টেজটাকে আমরা বলছি যে ইনিশিয়াল স্টেজ 1। আর 1906 এবং 1947 আমরা জানি যে 1947 এ আমরা দেশ ভাগ হয়, তাই না? পাকিস্তান এবং ভারত নামে দুইটি রাষ্ট্রের অভ্যুদয় ঘটে, আমরা ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করেছি। তো ব্রিটিশের যে 200 বছর, সেটাকে আমরা যদি ওইভাবে দেখে থাকি যে মোটামুটি, তাহলে আমরা এরকম বুঝতে, যদিও এটা এক্সাক্ট 200 ইয়ার্স হবে না। আমরা বলছি যে আমরা জানি যে 1757 সালে, তাই না, প্রথম ব্রিটিশরা আমাদেরকে 1757। আর মোটামুটি এগ্রিকালচার এক্সটেনশনের কনসেপ্ট এর প্রয়োগ শুরু হয় 1870 এর দিকে। তারপরে আমরা জানি যে পাকিস্তান পিরিয়ড আছে। পাকিস্তান পিরিয়ড আমরা জানি যে 1947 থেকে শুরু করে 1971, হ্যাঁ, সেই সময়কালটা। তো ওই সময়কালটাকেও আমরা আবার দেখার চেষ্টা করেছি যে একটা হলো 1950 থেকে 1970, আর 70 থেকে 75, অর্থাৎ এই যে ফ্র্যাগমেন্টেশন পিরিয়ড, মানে যখন আমরা ভাগ হলাম এবং নিজেরা মানে অর্গানাইজড হওয়া শুরু করলাম, সেই পিরিয়ডটাকে বলছি যে ফ্র্যাগমেন্টেশন স্টেজ। এরপরে গিয়ে বাংলাদেশ পিরিয়ড, যেখানে ইউনিফিকেশন স্টেজ আমরা বলছি। তার পরবর্তীতে আছে যে স্টেবিলাইজেশন বা মোটামুটি একটা সেটেলড সিস্টেমে আমরা যখন এসেছি। এইটা ৩টা মোটামুটি আমাদের লেভেল, একটা ব্রিটিশ পিরিয়ড, পাকিস্তান পিরিয়ড এবং বাংলাদেশ পিরিয়ড। এই ৩টা ধারণার মধ্যে আমরা আসলে এই পড়ালেখার অংশটুকু বেসিক্যালি এটা এগ্রিকালচারাল এক্সটেনশনের হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। সো এই ধারণাগুলি আমাদেরকে মনে রাখতে হবে, বাট এখানে তো আসলে বোঝার কিছু নেই, জাস্ট স্যার, মনে রাখা যে হবে। পিরিয়ড গুলা দেওয়া আছে টাইমের, ওই পিরিয়ড গুলাই শুধু এগ্রিকালচার এক্সটেনশনের ধারণা ছিল, তার আগে কিংবা পরে এগ্রিকালচার এক্সটেনশন? ধারণা না, এটা এটা ধারণার কথা বলা হয়নি। এটা বলা হচ্ছে যে গ্রোথ এন্ড ডেভেলপমেন্টটা কিভাবে হয়েছে, অর্থাৎ এর তো বিভিন্ন ধরনের মডিফিকেশন হয়েছে। ধরো ফর এক্সাম্পল, তোমার ফ্যামিলির কথা যদি তুমি চিন্তা করো, তোমার ফ্যামিলির বিভিন্ন সময়ে এসে চড়াই উতরাই যায় না, শিফটমেন্ট হয়, মানুষের ধ্যান ধারণার পরিবর্তন হয়, একটা একটা স্ট্রাকচার থেকে আরেকটা স্ট্রাকচারে চলে যায়। যেমন তুমি স্কুলে পড়েছো, সেখান থেকে স্কুল থেকে হয়তো হঠাৎ করে তোমার আবার ট্রান্সফার হয়ে গেছে এক জায়গা থেকে আরেক জায়গায়, তুমি আরেক জায়গায় শিপমেন্ট হয়েছো, ওখানে গিয়ে আরেক ধরনের স্কুল, ওখানে আরেক ধরনের ডেভেলপমেন্ট, সেখান থেকে তুমি কলেজ পড়েছো, কলেজ থেকে ইউনিভার্সিটি এসছো। এই যে শিপমেন্ট, এগুলা দিয়ে আমরা বলছি যে জেনেসিস, একটা কিভাবে ধাপে 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 তার পরিবর্তন হয়ে বর্তমান আজকের যে অবস্থায় চলে আসে, এই প্রেক্ষাপটগুলি আমরা, এবং এই যে ধাপে ধাপে যে পরিবর্তন, এই পরিবর্তনকালীন সময়গুলির মধ্যে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, কিছু গুরুত্বপূর্ণ ঘটনা বিভিন্ন সময়ে ঘটেছে, সেই ইম্পর্টেন্ট জায়গাগুলিকে আমরা ফোকাস করতে চাই এই হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট বা জেনেসিস অফ এগ্রিকালচার এক্সটেনশনের। তো এই টোটাল টাইম ফ্রেমটাকে, অর্থাৎ যখন এটি শুরু হয় আমাদের দেশে, যখন এটা ধারণাটা ব্রিটিশদের মাধ্যমে আসে, তখন থেকে আজকের অবস্থা পর্যন্ত আসতে এই যে বিভিন্ন চড়াই উতরাই যেটা বেরিয়ে আসছে, সেই ঘটনা প্রবাহগুলি আমরা এই হিস্টোরিক্যাল জেনেসিসে কথা বলবো। ঠিক আছে? বুঝতে পেরেছো তুমি? জি স্যার। এটা মানে এর আগে ধারণা ছিল না এমনটি না,
আমি বলছি যে আমাদের এখানে যখন এই ধারণাটির কার্যক্রম শুরু হয়েছে, সেই কার্যক্রম থেকে আজ অবধি এইটার কি রূপান্তরগুলি ঘটেছে, কি, কি ধরনের গুরুত্বপূর্ণ ঘটনা প্রবাহের মধ্য দিয়ে আজকের এই বর্তমান সময়ে যে আজকে 1921 সালে আমরা যে জায়গায় এসে দাঁড়িয়েছি, 2021 সালে সেই জায়গাটির কথা আমরা বলছি। আমরা বলছি যে 1800 ব্রিটিশ পিরিয়ডটাকে যদি আমরা দেখি, আমরা দেখো এখানে বলেছে 1870 থেকে 1906, তাই না? 1870 থেকে 1906 এই সময়কালটা। তো এর আগে আমরা বলছি যে দেখো তার আগেই 1870 এর এই আগেই যখন এখানে আমরা বলছি যে 1820 সালে অ্যাগ্রো হর্টিকালচারাল সোসাইটি উইলিয়াম ক্যারি নামের একজন ব্রিটিশ ভদ্রলোক, তখন আমরা কিন্তু ব্রিটিশ সাবকন্টিনেন্ট ছিলাম, ব্রিটিশ ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট ছিলাম, তাই না? ব্রিটিশ ভারতীয় উপমহাদেশ বলা হতো তখন। কি বর্তমান ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ তিনটি রাষ্ট্র নিয়ে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট হিসাবে ছিল। একটি দেশ ছিল ভারত উপমহাদেশ, এবং এটির নিয়ন্ত্রণ ছিল কার অধীনে? ব্রিটিশদের অধীনে, তাই না? আমরা জানি সেটা 1757 সাল থেকে আমরা ব্রিটিশদের অধীনে ছিলাম। তো সেই সময় 1820 সালে উইলিয়াম ক্যারি অ্যাগ্রো হর্টিকালচার সোসাইটি এস্টাবলিশ করেন। এটি একটি আমাদের কৃষির জন্য একটি গুরুত্বপূর্ণ ঘটনা। অ্যাগ্রো হর্টিকালচারাল সোসাইটি ওয়াজ এস্টাবলিশড বাই উইলিয়াম ক্যারি ইন 1820। তারপরে আমরা জানি যে একটা আয়ারল্যান্ডে ফেমিন হয়, হ্যাঁ, আমরা জানি যে সে পটেটো ফ্যামিন, তোমরা নাম শুনেছো তাই না? আইরিশ পটেটো ফ্যামিন, আইরিশ দুর্ভিক্ষ হয়। হ্যাঁ। তো আয়ারল্যান্ড তো আসলে সেটাও ব্রিটেনেরই গ্রেট ব্রিটেনের একটা অংশ। আমরা জানি যে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড এবং ইংল্যান্ড তিনটি মিলিয়েই তো তারা ইউনাইটেড কিংডম। এই পটেটো ফ্যামিনের পরে 1864 থেকে 1868 সাল, এই সময়কালের মধ্যে লর্ড লরেন্স, উনি যে গভর্নমেন্টের যে বিভিন্ন রেভিনিউ ডিপার্টমেন্ট গুলি থাকে, সেখানে এগ্রিকালচার সেকশন ডেভেলপমেন্ট এর প্রস্তাবনা দেন, এবং এই এগ্রিকালচার ডিপার্টমেন্ট তখন কার্যক্রম শুরু করে। ফার্স্ট ফ্যামিন কমিশনের যে এই দুর্ভিক্ষ যে হয়, সেই দুর্ভিক্ষ কেন হয় অ্যানালাইসিস করার জন্য তৎকালীন ব্রিটিশ গভর্নমেন্ট একটি কমিশন গঠন করে, যেটার নাম ফার্স্ট ফ্যামিন কমিশন, প্রথম দুর্ভিক্ষ কমিশন, এবং এটার চেয়ারম্যান ছিলেন লর্ড লরেন্স। হ্যাঁ, এই নামগুলি আমাদের মনে রাখতে হবে। যেমন উইলিয়াম ক্যারি, উনি অ্যাগ্রো হর্টিকালচার সেন্টার এস্টাবলিশ করেছেন। এরকম লর্ড লরেন্স, উনি এই যে আমাদের ফার্স্ট যে এগ্রিকালচার ফার্স্ট ফেমিন কমিশন ছিল, সেই ফেমিন কমিশন একটা পরামর্শ দেয়, মতামত দেয় এগ্রিকালচার সেকশন আন্ডার রেভিনিউ ডিপার্টমেন্ট, যে সরকারের যে রেভিনিউ ডিপার্টমেন্ট গুলি আছে তার অধীনে এগ্রিকালচার সেকশন একটা খোলার জন্য উনি পরামর্শ দেন। এটা 1864 থেকে 1868 সাল। এরই ধারাবাহিকতায় 1969 থেকে 74 সাল পর্যন্ত লর্ড মেও, হবে নামটি, উনি ডিপার্টমেন্ট অফ কমার্স এন্ড রেভিনিউ এর অধীনে এগ্রিকালচার পার্ট একটা এস্টাবলিশ করেন। অর্থাৎ এই যে বাণিজ্য ও রাজস্ব ডিপার্টমেন্ট যেটা ছিল ব্রিটিশ গভর্নমেন্টের, তার অধীনে একটা এগ্রিকালচার সেকশন বা এগ্রিকালচার পার্ট গঠন করেন। এটা কত সালে? 1869 থেকে 1874 সাল, এই সময়কালীন সময়ে, বেসড অন দ্য রিপোর্ট অফ দ্য ফার্স্ট ফেমিন কমিশন মেড বাই লর্ড লরেন্স। বুঝতে পেরেছো কথাটাই? লর্ড লরেন্সের যে ফার্স্ট ফেমিন কমিশন ছিল, সেই কমিশনের রিপোর্ট অনুযায়ী লর্ড মেও, উনি ডিপার্টমেন্ট অফ কমার্স এন্ড রেভিনিউ এর অধীনে এগ্রিকালচার পার্ট একটা ওপেন করেন। এরপরে আসি আমরা লর্ড লিটন, উনি এই 74 এর পরবর্তী সময়, অর্থাৎ এই যে এগ্রিকালচার পার্ট গঠন করলো, ওনাকে ইন্ডিয়ার যে দুর্ভিক্ষের উপরে ভিত্তি করে লর্ড লিটনকে দায়িত্ব দেওয়া হয় ইন্ডিয়ান ফেমিন কোর্টস গঠন করার, কারণ ইন্ডিয়া তখন ব্রিটিশের একটি অংশ ছিল, যার কারণে ইন্ডিয়ান ফেমিন কোড গঠন করা হয় এই সময় লর্ড লিটনের 1877 থেকে 80 সাল। লর্ড লিটনের পরে লর্ড রিপন, উনি 1880 থেকে 1884 এই সময়কালে প্রথম যে এক্সপোর্ট অফ অ্যাগ্রো প্রোডাক্টস
এটি এই কৃষি পণ্য রপ্তানির উপরে ধারণাটি ব্রিটিশ গভর্নমেন্টের কাছে উপস্থাপন করে। তোমরা জানো যে তৎকালীন সময়ে ব্রিটিশদের যে ব্রিটিশদের ওই পিরিয়ডটা ছিল বেসিক্যালি ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, শিল্প বিপ্লবের যুগ, তাই না? ওই সময় পৃথিবীব্যাপী নতুন নতুন শিল্প কলকারখানার আবির্ভাব ঘটেছিল এবং এই শিল্প কলকারখানার যে আয়, এটির মাধ্যমেই কিন্তু তৎকালীন ইউরোপের যে অর্থনৈতিক উন্নয়ন, সেটি কিন্তু গঠিত হয় এই অষ্টাদশ শতাব্দীতে, ওই সময়কালগুলিতে। তো সেই সময় ইন্ডাস্ট্রির যে র মেটেরিয়াল, এটি কোথা থেকে যায়? তো এটি মোস্টলি তোমরা জানো যে তোমরা নীল চাষের কথা জানো, তাই না? ইন্ডিগো নীল চাষের কথা শুনেছো না তোমরা? নীলকরদের অত্যাচারের কথা, নীলকরদের বিরুদ্ধে বা আমাদের ভারতীয় উপমহাদেশের মানুষের যে আন্দোলনের কথা, সেই নীলকরদের মানে এই কাহিনীগুলি তোমরা কিছু কিছু হয়তো জানো। তোমরা কি শুনেছো কখনো নীল চাষ হতো? নীল, এই যে আমরা যে কাপড়ে যে ব্লু কালার ইউজ করি, এই ইতিহাসগুলি আমাদের কিছু জানার প্রয়োজন আছে। তো এই লর্ড রিপন, উনি 1880 থেকে 1884 সালে প্রথম এই অ্যাগ্রো প্রোডাক্টস এক্সপোর্টের দিকে গুরুত্ব, এবং এরই ধারাবাহিকতাতে পরবর্তী সময় আরো কিছুটা পরে 5 বছর পরে 1889 সালে ভেটেরিনারি ডিপার্টমেন্ট, তার মানে এই যে আমাদের উইলিয়াম কেরি যে অ্যাগ্রো হর্টিকালচারাল সোসাইটি গঠন করেছিল, সেটি দিয়েই এগ্রিকালচারের যাত্রা শুরু। তার গুরুত্বপূর্ণ কিছু ঘটনা ঘটে, হ্যাঁ। এবং পরবর্তী সময়ে এসে নতুন তারা চিন্তা করে যে এগ্রিকালচারের আরেকটি যে ব্রাঞ্চ ভেটেরিনারি ডিপার্টমেন্ট, এটিও খুব গুরুত্বপূর্ণ একটি দরকার। কারণ গবাদি পশু পালন সহ সেই সময়ে বিশেষ করে হর্সের একটি গুরুত্ব ছিল, তার উপর বেস করে ব্যবসা বাণিজ্যের প্রসার, যুদ্ধ বিগ্রহ এগুলি হতো। কাজেই ঘোড়ার যে চিকিৎসা, এগুলিকে মাথায় রেখে 1889 সালে ব্রিটিশ গভর্নমেন্ট ভেটেরিনারি ডিপার্টমেন্ট গঠন করে। তার মানে দেখো যে সূচনা লগ্ন থেকেই কিন্তু অ্যাগ্রো হর্টিকালচার সোসাইটিকেই যদি আমরা কৃষির গোড়াপত্তন ধরে থাকি, আধুনিক কৃষির জন্য যে সার্ভিস ওরিয়েন্টেড যে গোড়াপত্তন, এটি যদি 1820 সালে, তো প্রায় মনে করো যে 89, তার মানে কত, প্রায় 69-70 ইয়ার্স, প্রায় 70 বছর পরে কিন্তু ভেটেরিনারি যাচ্ছে। তার মানে কি? আইরিশ দুর্ভিক্ষের উপর কোন টপিক উঠে আসে, ওইটা কি জানো বললেন? ফেমিন কমিশনের কথা যেটা বলেছি, যে লর্ড লরেন্স যে ফেমিন কমিশন গঠন করে, তারা রাজস্ব ডিপার্টমেন্টের অধীনে এগ্রিকালচার একটা সেকশন গঠন করার পরামর্শ দেয়, এবং যেটা পরবর্তীতে লর্ড মেও এসে কমার্স এন্ড রেভিনিউ যে ডিপার্টমেন্ট আছে তার অধীনে এগ্রিকালচার পার্ট ওপেন করেন 1869 থেকে 1874 সালে। ঠিক আছে, এটা বেসড অন দ্য রিপোর্ট অফ দ্য ফেমিন কমিশন, ফার্স্ট ফেমিন কমিশন, প্রথম দুর্ভিক্ষ লর্ড লরেন্স যেটা করে। ঠিক আছে, 1889 সালে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে যে ভেটেরিনারি ডিপার্টমেন্ট এস্টাবলিশ। এটা গেল সমস্ত ঘটনাগুলো। আমরা দেখলাম যে এর মাঝে দুইটা ছিল, একটা হচ্ছে যে ফার্স্ট ফেমিন কমিশন, আর তারপরে ইন্ডিয়ান ফেমিন কোর্টস, যেটা লর্ড লিটনের কথা আমরা বলেছিলাম 1876 থেকে 80 সেই সময়। তাহলে দুর্ভিক্ষ গেল দুইটা, একটা হচ্ছে ফেমিন কমিশন যেটা আইরিশ পটেটো ফেমিনের পরে করা হয়, আর তারপরে ইন্ডিয়ান ফেমিন কোর্ট একটা গঠন হয়, সেটা লর্ড লিটনের নেতৃত্বে সেটা কাজ করে। এরপরে এসে আমাদের খুবই পরিচিত নাম লর্ড কার্জন। লর্ড কার্জনকে আমরা সবাই জানি না? রৌনক জাহান, রৌনক জাহান আছো? রৌনক জাহান? জি স্যার, আসছি। আচ্ছা, রৌনক জাহানের এখানে ছেলেদের ছবি কেন বাবা? এটা কার ছবি? স্যার, দুইজন রৌনক জাহান আছে। ও আচ্ছা, একজন ছেলে একজন মেয়ে, জি মজার স্যার। ব্যাপার। ঠিক আছে, আচ্ছা তুমি বলো তাহলে। ওই ও নাই, আমি ওকেই নক করেছিলাম। লর্ড কার্জনের নাম শুনেছো তুমি? জি স্যার। কে উনি? কেন পরিচিত আমাদের কাছে? খুবই পরিচিত নাম লর্ড কার্জন। জি স্যার। আরে বেটি খালি জি স্যার।
নামটা তুমি কিভাবে চেনো? বাংলাদেশের তোমার মতো আমার মতো শিক্ষিত মানুষ সবাই লর্ড কার্জনের নাম জানে। স্যার ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হ্যাঁ, ভবনটা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে লর্ড ওই কার্জন হল আছে। স্যার বঙ্গভঙ্গের সময় 1900 লর্ড ছিলেন বাংলার। এটির চাইতে বড় পরিচয় আমরা চিনি স্যার ওনাকে কার্জন হলে। বঙ্গভঙ্গ রদ করছিল উনি। ঠিক আছে, কিন্তু তারপরেও তোমার আমার মতো মানুষ এই নামটি এখনো মনে রেখেছে, তার কারণ হলো কার্জন হল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল। আসলে 1921 সালে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় গঠন হয় তখনও তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এনিওয়ে, তো দেখো ওই যে আমরা বলেছিলাম যে 1864 থেকে 68 সালে ফার্স্ট ফেমিন কমিশন কাজ করে লর্ড লরেন্সের নেতৃত্বে, আর পরবর্তীতে এসে সেকেন্ড ফেমিন কমিশন 1899 থেকে 1905 সাল পর্যন্ত, তাই না? আমাদের বঙ্গভঙ্গ হয়েছিল কত সালে? 1906 মেবি। 1905 সালে। আর বঙ্গভঙ্গ 1905 সালে। আর বঙ্গভঙ্গ রদ হয় 1911 সালে। 1911 সালে। হ্যাঁ, 1911 সালে। তার মানে সেই সময়কালটাতেই সেকেন্ড ফেমিন কমিশন গঠন হয়। এর মাঝে আমরা বলেছিলাম যে ইন্ডিয়ান ফেমিন কোড লর্ড লিটনের নেতৃত্বে গঠন হয়েছিল। তার মানে কি, তখনকার গভর্নমেন্টগুলি যখন দুর্ভিক্ষে পড়তো, মানুষ মারা যেত, মানুষ খাবার পেত না, তখন গিয়ে এগ্রিকালচার নিয়ে মাথা ঘামাইতো। তার আগে ওরকম তাদের চিন্তা চেতনা ছিল না। এবং এই লর্ড কার্জনের নেতৃত্বে প্রথম একটি পরামর্শ আসে যে একটা কমপ্লিট ফুল ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার প্রতিষ্ঠা করতে হবে। ঠিক আছে? তাহলে এই যে লর্ড লরেন্স বলেছিল যে রেভিনিউ ডিপার্টমেন্টের অধীনে এগ্রিকালচার সেকশন বা এগ্রিকালচার পার্ট করতে হবে, আর লর্ড কার্জন বললেন যে না, এগুলি দিয়ে হবে না, একটা কমপ্লিট এগ্রিকালচার ডিপার্টমেন্ট দরকার। আর কমার্স এন্ড রেভিনিউ যেমন, বাণিজ্য রাজস্ব যেমন গুরুত্বপূর্ণ, ঠিক একই রকম একটা কমপ্লিট এগ্রিকালচার ডিপার্টমেন্ট আমাদের ব্রিটিশ গভর্নমেন্টের প্রয়োজন। এবং তারই ধারাবাহিকতায় 1906 সালে 1905 সালে হলো 6 সালে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার স্যার ব্রিটিশ ভারতে। সেকেন্ড ফিমেল কমিশন ওটা কোন উপর হয়? ওটা তো শুনতে পাইনি কিছু স্যার, একবারে ডিসকানেক্ট। দুর্ভিক্ষের কথা আমি বলি নাই, এটা বেঙ্গল ফেমিনের নাম তোমরা শুনেছো। বেঙ্গল ফেমিন হয়েছিল একটি, বেঙ্গল ফেমিন। বেঙ্গল ফেমিনের পরবর্তীকালীন সময়ে এই সেকেন্ড ফেমিন কমিশন লর্ড কার্জনের নেতৃত্বে গঠিত হয় এবং তারা প্রস্তাবনা দিয়ে থাকেন যে একটি কমপ্লিট এগ্রিকালচার ডিপার্টমেন্ট অবিভক্ত ব্রিটিশ ভারতে প্রতিষ্ঠা করতে হবে। এবং তারই ধারাবাহিকতায় 1906 সালে ব্রিটিশ গভর্নমেন্ট ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার গঠন করে। ঠিক আছে, এইটুকু মনে রাখলেই চলবে। Based on the report of the second Famine Commission made by Lord Curzon in 1905, they decide to establish a complete agriculture department এবং তারই ধারাবাহিকতায় ইমিডিয়েটলি পরের বছরে 1906 সালে এই ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার গঠিত হয়। So what are the objectives of creation of Department of Agriculture? The major objectives of the British government was to serve the purposes of British industries, যেটি আমি বলছিলাম। ইউরোপে যে শিল্প বিপ্লব ঘটে, সেই শিল্প বিপ্লবকে সাপোর্ট করার জন্য, সেই শিল্প বিপ্লবের প্রয়োজনীয় কাঁচামাল যে সাপ্লাই, সেটিকে ঠিক রাখার জন্য। To serve the purposes of the British industries by promoting crops like cotton, jute and indigo. আমরা নিজে বিশেষ করে তুলা, পাট, নীল, তখন ব্রিটিশ শিল্পের মধ্যে এই বস্ত্র শিল্পটা ছিল খুবই গুরুত্বপূর্ণ। এবং এই বস্ত্র শিল্পের যে কাঁচামাল তুলা, পাট এবং নীল, এগুলি আমাদের যেহেতু এই উপমহাদেশ থেকে যেত, তো এই প্রবাহটাকে ঠিক রাখার জন্য এই ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার গঠনের পরামর্শ দেয় এবং 1906 সালে এটি গঠন করে। এবং অবভিয়াসলি তুমি বুঝতে পেরেছো এটার মূল কারণটা হচ্ছে যে রাজস্ব আদায়টা বৃদ্ধি করা যায়, ফার্মারদের কাছ থেকে বেশি তারা রাজস্ব পেতে পারে। সেগুলি আমরা জানি নীলকররা কিভাবে অত্যাচার করে। তাহলে 1906 পর্যন্ত এটা আমরা বলছি ইনিশিয়াল স্টেজ 1। তারপরে সেকেন্ড যে ইনিশিয়াল স্টেজ 2, এটা আর একটা পর্যায়। এই পর্যায়টাতে বেসিক্যালি কিছু সিগনিফিকেন্ট ডিপার্টমেন্ট প্রতিষ্ঠা করে, কিছু প্রতিষ্ঠান গড়ে ওঠে, ইনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট হয়। এর আগে কিন্তু আমরা কোনো ইনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট বা অর্গানাইজেশনাল স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট আমরা দেখি নাই। কিন্তু 1906 থেকে পরবর্তী ধাপ পর্যন্ত এই সময়কালে ব্রিটিশরা কিছু কিছু প্রতিষ্ঠান গড়ে তোলেন,
যেটি আমাদের কৃষির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে 1906 সালে প্রথম ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার গঠন হওয়ার পরেই 1909 সালে এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট অ্যান্ড রিসার্চ ফার্ম প্রতিষ্ঠা করেন at মণিপুরি পাড়া, ফার্ম গেট, ঢাকা, and the area was 1000 একর। 1000 একর জমির উপরে, যেটাকে আমরা খামার ফার্ম গেট বলে থাকি। ঢাকা শহরের গুরুত্বপূর্ণ একটি জায়গা ফার্ম গেট। এই ফার্ম গেটের নাম হয়েছিল ওই এলাকায় মণিপুরি পাড়ার 1000 একর জায়গা নিয়ে বর্তমান সংসদ ভবন, বর্তমান খামার বাড়ি, বর্তমান কৃষি বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ কাউন্সিল, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, প্ল্যানিং মিনিস্ট্রি, অর্থাৎ এই যে টোটাল এরিয়াটা নিয়ে এখানে একটা এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট অ্যান্ড ফার্ম গঠন করে। এই ফার্মের গেটের নাম অনুসারে ওই এলাকার নাম হয়েছে ফার্ম গেট। তোমরা নিশ্চয়ই এটি জানতে না, জানতে? না স্যার। তাহলে এই যে ব্রিটিশরা 1909 সালে যে কৃষি গবেষণা কেন্দ্র এবং খামার গঠন করে এই 1000 একর জায়গা নিয়ে, এইটার নাম অনুসারে ওই জায়গাটার নাম হয়েছে ফার্ম গেট। আজও আমরা এই ফার্ম গেট বলে থাকি, বলি না? আসলে এটার নামটা এইভাবে এসছে। তাহলে প্রথম দেখো একটা ইনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট হলো যে রিসার্চের কথা ওখানে চিন্তা করা, যে কৃষি নিয়ে গবেষণা করা। এরপরে ইন রিয়েল সেন্স 1914 সালে এক্সটেনশন অ্যাক্টিভিটি, তার মানে সম্প্রসারণের আগেই কিন্তু কৃষি গবেষণা ব্যাপারটি চলে আসে। তারপরে 1914 সালে রিয়েল এক্সটেনশন অ্যাক্টিভিটি চালু হয়। আইডিডি নামে একটি প্রকল্প থাকে, ইএও, আইএসও, বিভিন্ন প্রজেক্ট বেসড এক্সটেনশন অ্যাক্টিভিটিস। ওইটা আমাদের এত গুরুত্বপূর্ণ না, আমরা মনে রাখবো যে 1914 সাল থেকে বেসিক্যালি এই কৃষি সম্প্রসারণের যে কার্যক্রমটি এটি চালু হয়। তার আগে 1909 সালে কৃষি গবেষণা ইনস্টিটিউট গড়ে ওঠে আমার বাড়িতে, কৃষি ফার্ম গেট, যেটা মণিপুরি পাড়া। ঠিক আছে। এরপরে 1922 সালে এস্টাবলিশমেন্ট অফ এগ্রিকালচারাল স্কুল, একটা এগ্রিকালচারাল স্কুল ব্রিটিশ ভারতে দুইটা গঠন হয়, একটা ঢাকাতে আর একটা চিনচুরা নামক আরেকটি জায়গা। এই আমরা বর্তমান যেটা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, যেটি এটা বেসিক্যালি ছিল 1922 সালে কৃষি এগ্রিকালচার স্কুল হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। তার মানে বাংলাদেশের প্রাচীনতম কৃষি শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে এই এগ্রিকালচার স্কুল, যেটা বর্তমান শেরেবাংলা কৃষি। আমি যে পরবর্তীতে সময়ের প্রবাহের মধ্য দিয়ে এই এগ্রিকালচার স্কুলটা পরবর্তীতে এটা যখন ইস্ট পাকিস্তান এগ্রিকালচার ইউনিভার্সিটি গঠিত হয়, তারপরে এটাকে এগ্রিকালচার ইনস্টিটিউট হয়। এই ইস্ট পাকিস্তান এগ্রিকালচার ইউনিভার্সিটির একটা এফিলিয়েটেড হিসেবে দীর্ঘদিন, ইভেন আমি নিজে যখন ছাত্র ছিলাম বা শিক্ষক ছিলাম, তখনও কিন্তু এই বাংলাদেশ এগ্রিকালচার ইনস্টিটিউট, বিএআই, আগে ইস্ট পাকিস্তান এগ্রিকালচার ইনস্টিটিউট নাম ছিল, পরবর্তীতে এটি বাংলাদেশ এগ্রিকালচার ইনস্টিটিউট, বিএআই, শেরেবাংলা নগর, ঢাকা। এটি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় একটি এফিলিয়েটেড কলেজ হিসাবে কাজ করে এবং পরবর্তীতে 1996 সালের পরে 93 থেকে 2000 এই সময়কালে তৎকালীন আওয়ামী সরকারের বর্তমান যে কৃষিবিদ ইনস্টিটিউশনের যিনি গুরুত্বপূর্ণ ব্যক্তি, কৃষিবিদ বাহাউদ্দিন নাসিম, ওই প্রতিষ্ঠানের ছাত্র। যেহেতু উনি প্রধানমন্ত্রী পরিবারের আত্মীয়, ওনার নিজের প্রতিষ্ঠান, এই কারণে পরবর্তী সময়ে এই তৎকালীন আওয়ামী সরকারের যে শাসনকাল, এই শাসনকালে কৃষি বিশ্ববিদ্যালয় হিসেবে লাভ করে। তার মানে এটার নাম প্রথমে ছিল এগ্রিকালচার স্কুল। দুইটা গঠন হয়, একটা ঢাকা, একটা চিনচুরাতে। তারপরে 1928 সালে রয়্যাল এগ্রিকালচার কমিশন, লর্ড লিনলিথো, উনি এটি গঠন করেন। এবং এরপরে ওই সময়কালে যে ইম্পেরিয়াল এগ্রিকালচারাল রিসার্চ কাউন্সিল, ইম্পেরিয়াল এগ্রিকালচারাল রিসার্চ কাউন্সিল, যেটি পরবর্তীতে ইস্ট পাকিস্তান এগ্রিকালচার রিসার্চ কাউন্সিল এবং বর্তমান সময়ে বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ কাউন্সিল, বিআরসি। এইটার ধারণাটা কত সালে? 1928 সালে এটি গঠন হয়, এগ্রিকালচার রিসার্চ কাউন্সিল। ঠিক আছে। আচ্ছা স্যার, এখানে এবং ওই যে দেখো 1922 সালে যেটা এগ্রিকালচার স্কুল হলো, সেটি কিন্তু পরবর্তীতে 1938 সালে
আরেকটু প্রমোট বেঙ্গল এগ্রিকালচার ইনস্টিটিউট BAI নামে প্রতিষ্ঠিত হয়, অর্থাৎ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় যেটি, সেটি প্রথমে স্কুল ছিল, এগ্রিকালচার স্কুল, পরবর্তীতে সেটা বেঙ্গল এগ্রিকালচার ইনস্টিটিউট হিসেবে ধারণা প্রাপ্ত হয়, যেখান থেকে আসলে প্রাতিষ্ঠানিকভাবে কৃষি গ্রাজুয়েট তৈরি হতে থাকে। তখন বলা হতো এটা BAG, ব্যাচেলর অফ এগ্রিকালচার, BAG। তোমরা নাম শুনে থাকবা যে যারা পুরাতন মানুষ তারা কিন্তু BSc বলে না, তারা বলে BAG MAG। হ্যাঁ, ঠিক আছে। এবং যেহেতু বাংলাদেশে ইন্ডাস্ট্রিয়াল ক্রপগুলির মধ্যে কটন অতটা, কটন আমাদের যে ইস্ট পাকিস্তান সেখানে কটনটা গুরুত্বপূর্ণ ছিল, আর আমাদের অংশে যেহেতু জুট প্রধান ফসল ছিল, সেই জন্য 1939 সালে এই ইম্পেরিয়াল এগ্রিকালচার রিসার্চ কাউন্সিলের আওতায় একটি শিক্ষাংশ থাকে, আর একটি সম্প্রসারণ এবং গবেষণার কার্যক্রম শুরু করে। প্রথম গবেষণার ধারণা নিয়ে বাংলাদেশে, মানে তৎকালীন ব্রিটিশ ভারত 1939 সালে এই জুট রেগুলেশন ডিপার্টমেন্ট, নিয়ন্ত্রণ ডিপার্টমেন্ট একটি গঠন করা হয়, কারণ যেহেতু আমাদের জন্য জুট তখন ইম্পর্টেন্ট ক্রপ ছিল। ইভেন রাইসের চেয়ে জুটকে তখন প্রাধান্য দেওয়া হতো। কেন? দিস ইজ দ্য র ম্যাটেরিয়াল ফর ব্রিটিশ ইন্ডাস্ট্রিজ। ঠিক আছে, 1939 সালে জুট রেগুলেশন ডিপার্টমেন্ট যাত্রা শুরু করে। এইটা তার মানে ইম্পেরিয়াল এগ্রিকালচার রিসার্চ কাউন্সিল, এটা থেকে জুট রেগুলেশন ডিপার্টমেন্ট হয়। তারা দুইটা সেগমেন্টে কাজ করে, একটা হচ্ছে যে শিক্ষা, আর একটি হচ্ছে গবেষণা ও সম্প্রসারণ। তাদের তত্ত্বাবধানে, ইম্পেরিয়াল এগ্রিকালচার রিসার্চ কাউন্সিলের তত্ত্বাবধানে এই যে লর্ড লিনলিথো যে কার্যক্রমটি নেতৃত্ব দেন রয়্যাল এগ্রিকালচার কমিশনের আওতায়, এবং সেই আওতায় যখন ইম্পেরিয়াল এগ্রিকালচার রিসার্চ কাউন্সিল গঠিত হয়, এই কাউন্সিল পরবর্তী সময়ে 38 এবং 39 সালে একটি শিক্ষা প্রতিষ্ঠান গঠন করে, ওই যে যেটা এগ্রিকালচার স্কুল ছিল সেটিকে বেঙ্গল এগ্রিকালচার ইনস্টিটিউটে রূপান্তর করে, আর 1939 সালে জুট রেগুলেশন ডিপার্টমেন্ট গঠন করে। ঠিক আছে। আর 1950 সালে এসে প্রভিন্সিয়াল ডিরেক্টরেট অফ, তাহলে 3টা প্রভিন্স ছিল, বেঙ্গল, ইন্ডিয়া এবং পাকিস্তান, 3টা অংশ ছিল না? এই 3টা অংশের জন্য প্রভিন্সিয়াল ডিরেক্টরেট অফ এগ্রিকালচার মার্জিং উইথ জুট রেগুলেশন ডিপার্টমেন্ট, জুট রেগুলেশন ডিপার্টমেন্টকে মার্জ করে দিয়ে প্রভিন্সিয়াল ডিরেক্টরেট অফ এগ্রিকালচার গঠন করে। ঠিক আছে, 1950 সালে, মানে 3টা অংশের জন্য সেপারেট। আচ্ছা, এটা 50-এর কথা। এরপরে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে 1961 সালে। 3টি ইম্পর্টেন্ট ঘটনা ঘটে এবং এখানে আমাদের গোড়াপত্তন হয় 1961 সালে। তখন কিন্তু অলরেডি আমরা পাকিস্তান পিরিয়ডে ঢুকে গেছি। ঠিক আছে, আমি সরি ভুল বলেছি। 1950-এ যখন আমরা আসলাম, আমরা জানি যে আমরা 47-এ ভাগ হয়ে যাই। ভাগ হয়ে আমাদের যে ব্রিটিশ জুট রেগুলেশন ডিপার্টমেন্ট ছিল, এটা ইস্ট পাকিস্তান এবং ওয়েস্ট পাকিস্তানের জন্য আলাদা করে 2টি প্রভিন্সিয়াল ডিরেক্টরেট হয়, এগ্রিকালচার ডিরেক্টরেট, একটা ইস্ট পাকিস্তানের জন্য, একটা ওয়েস্ট পাকিস্তানের জন্য। ঠিক আছে। এবং তৎকালীন পাকিস্তান গভর্নমেন্ট 1961 সালে আমাদের যে ইস্ট পাকিস্তান এগ্রিকালচার ইউনিভার্সিটি, বা আমাদের যে প্রাণপ্রিয় মাতৃসম প্রতিষ্ঠান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, সেটি প্রতিষ্ঠা করেন 1961 সালে as the name of East Pakistan Agriculture University। এবং একই সালে ওয়েস্ট পাকিস্তানেও আরেকটি ইউনিভার্সিটি হয়, ওয়েস্ট পাকিস্তান এগ্রিকালচার ইউনিভার্সিটি, সেটি জানি। এবং আমাদের ঠিক একই সমসাময়িককালীন সময়ে কুমিল্লাতে যে বার্ড, বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট, হ্যাঁ, কুমিল্লা বার্ডের আমরা নাম শুনেছি না, ডক্টর আক্তার হামিদ খান যেটি প্রতিষ্ঠা করেছেন। তোমরা কি গিয়েছো কেউ কুমিল্লা বার্ডে? জি স্যার, জি স্যার, বাংলাদেশে পল্লী উন্নয়নের যেটা সূতিকাগার, এটিও জি স্যার, ওই সমকালীন সময়ে গঠিত হয়, যেটার নাম ছিল ইস্ট পাকিস্তান একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট। এবং বর্তমান যে BADC, বাংলাদেশ এগ্রিকালচার ডেভেলপমেন্ট কর্পোরেশন বা কৃষি উন্নয়ন কর্পোরেশন, সেটি ইস্ট পাকিস্তান এগ্রিকালচার ডেভেলপমেন্ট কর্পোরেশন নামে সমকালীন সময় যাত্রা শুরু করে। তাহলে 1961-এ এটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান গঠিত হয় পাকিস্তান সরকারের নেতৃত্বে। একটা হচ্ছে ইউনিভার্সিটি, একটি হচ্ছে পল্লী উন্নয়ন একাডেমি, এবং আরেকটি হচ্ছে কৃষি উন্নয়ন কর্পোরেশন। এই 3টি প্রতিষ্ঠান সময় গড়ে ওঠে। এর পরের সময়, আসল সময়টা, যেটাকে আমরা ফ্র্যাগমেন্টেশন স্টেজ বলছি, যে আমরা
পাকিস্তান থেকে আস্তে আস্তে যখন আলাদা হয়ে যাচ্ছি সেই ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার। তাহলে আগে ছিল প্রভিন্সিয়াল ডিরেক্টরেট অফ এগ্রিকালচার, এটা নাম চেঞ্জ হয়ে হলো ডিরেক্টরেট অফ এগ্রিকালচার। সেখানে আলাদা করে অ্যাড করা হলো এক্সটেনশন অ্যান্ড ম্যানেজমেন্ট। আগে কিন্তু এই সম্প্রসারণের নামটি ছিল না, শুধু ডিরেক্টরেট অফ এগ্রিকালচার ছিল, সেখানে এক্সটেনশন অ্যান্ড ম্যানেজমেন্ট এই নামে কার্যক্রম শুরু হয়। তার মানে কি এক্সটেনশন একেবারে বাই নেমে চলে আসে। আচ্ছা দেখো তাহলে এখানে অনেকগুলি ভাগ হয়ে গেল, একটা হচ্ছে এক্সটেনশন অ্যান্ড ম্যানেজমেন্ট ডিরেক্টরেট, আর একটা হচ্ছে সবই কিন্তু ডিরেক্টরেট অফ এগ্রিকালচারের অধীনে এডুকেশন অ্যান্ড রিসার্চ। এখানে দুইটা ভাগ হলো, একটা হচ্ছে এক্সটেনশন অ্যান্ড ম্যানেজমেন্ট আর হচ্ছে এডুকেশন অ্যান্ড রিসার্চ। শিক্ষা এবং গবেষণা একসাথে থাকে। তারপরে একই সময় সব কিন্তু দেখো সব ডিভিশন হয়ে যাচ্ছে। আগে একটা ডিরেক্টর ছিল, সেটা ভেঙে অনেকগুলি ভাগ হয়ে যায়। যেমন ডিরেক্টরেট অফ এগ্রিকালচার, এখানে জুট প্রোডাকশন আরেকটি। ডিরেক্টরেট অফ প্ল্যান্ট প্রোটেকশন, প্ল্যান্ট প্রোটেকশন মানে কি কেউ বলতে পারো? হোয়াট ইজ প্ল্যান্ট প্রোটেকশন? স্যার ইনসেক্টিসাইডস, পেস্ট এগুলো। All sorts of pest, manage crop from protect plant from disease and insects, এটাকে বলে প্ল্যান্ট প্রোটেকশন। এন্টোমোলজি এবং প্ল্যান্ট প্যাথোলজি মিলিয়ে যেটা। তাহলে প্ল্যান্ট প্রোটেকশন ডিপার্টমেন্ট বা ডিরেক্টরেট আলাদা হয়। হর্টিকালচার ডেভেলপমেন্ট বোর্ড সেটি আলাদা থাকে, কটন ডেভেলপমেন্ট বোর্ড আলাদা থাকে, টোবাকো ডেভেলপমেন্ট বোর্ড আলাদা থাকে, এবং আরেকটি প্রতিষ্ঠান সেটির নাম হচ্ছে সেন্ট্রাল এক্সটেনশন রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনস্টিটিউট। এটাকে সংক্ষেপে বলা হচ্ছে সারডি, সেন্ট্রাল এক্সটেনশন রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনস্টিটিউট, কেন্দ্রীয় প্রসারণ সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট। স্যার এগুলা সব ডিরেক্টরেট অফ এগ্রিকালচারের শাখা। হ্যাঁ, মানে তাদের আগে শুধু ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার ছিল, সেটিকে ভেঙে এই যে এতগুলি আলাদা, অর্থাৎ প্রত্যেকের কাজগুলিকে আলাদা আলাদা করে দেওয়া হয়, ডিভাইডেড হয়ে যায় তারা। এক্সটেনশন এন্ড ম্যানেজমেন্ট একটা, এডুকেশন এন্ড রিসার্চ একজন কাজ করে, জুট প্রোডাকশনের কাজ আলাদা, প্ল্যান্ট প্রোটেকশন আলাদা, হর্টিকালচার ডেভেলপমেন্ট বোর্ড আলাদা, কটন ডেভেলপমেন্ট বোর্ড, টোবাকো ডেভেলপমেন্ট বোর্ড এবং সেন্ট্রাল এক্সটেনশন রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনস্টিটিউট। এতগুলি প্রতিষ্ঠান তারা বিচ্ছিন্নভাবে সেবা প্রদান করা শুরু করে, কার্যক্রম শুরু করে। তার মানে দেখো কি, মানে ডিভিশন অফ লেবার হয়ে গেল, বাট এটার কিছু কনসিকুয়েন্স আছে পরবর্তীতে, সেটা আমরা। তোমাদের মাঝে কারো বাসা গাজীপুরে আছে? গাজীপুরের কোনো ছেলে মেয়ে আছো? জি স্যার। জি স্যার। তোমার ভিডিও অন করো, দেখি কে কে আছে, দেখি। কোথায় বাসা? জয়দেবপুরে? না স্যার, জয়দেবপুরে না স্যার। জয়দেবপুরে কে আছো? জয়দেবপুরে কে আছো? জি স্যার, আছে স্যার। কে দেখি, তোমাকে দেখি, চেহারা দেখো। কে হাবিবুল্লাহ নাকি? কার বাসা জয়দেবপুর? হ্যাঁ, রায়হান। আমি ইমরাজের ভাই। ইয়া স্যার। হ্যাঁ, কার ভাই? তামিম। তামিম, তুমি, তোমার নাম? না স্যার, ওই যে যার বাসা। স্যার আমার নাম তামিম স্যার। তামিম, তোমার চেহারা পরিচিত মনে হচ্ছে। কোন হলে তুমি? স্যার শহীদ জামাল হোসেন নাম। তোমার বাসা কোথায়? জয়দেবপুরে। জয়দেবপুরে কোথায়? লোকেশন বলো। স্যার লাগালিয়া, হারিরাল লাগালিয়া। হারিনালের দিকে? হারিনাল। তুমি কি সার্ডি চেনো? সার্ডি এখনো সার্ডি নামেই পরিচিত। আচ্ছা, তুমি গাজীপুর মহানগর পুলিশের অফিসটা দেখেছো? ক্যাডেট কলেজ এরিয়া চেনো? ক্যাডেট কলেজ এরিয়া চৌরাস্তা থেকে আমরা যখন জয়দেবপুরের দিকে যাই, হ্যাঁ, যেতেই হাতের বাম পাশে ওই যে ওয়্যারলেস গেট যেটা বলে আর কি, অর্থাৎ তোমার টিএনটি স্টাফ কলেজ আছে না, ওইটার গেটের পাশেই ওই অংশটাকে বলা হয় ক্যাডেট কলেজ। আর ওটা ডান পাশে যেটা, অর্থাৎ ধান গবেষণার এরিয়াটা যেখান থেকে শুরু হলো, ভিতরের দিকে ঢোকার ওই জায়গাটার নাম দেখতে যে এখনো ওই যারা বাসের হেল্পার ওরা বলে সাড়ি সাড়ি সাড়ি,
আসলে এই সার্ডি হচ্ছে সেন্ট্রাল এক্সটেনশন রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনস্টিটিউট। এটি একটি গুরুত্বপূর্ণ। গাজীপুর তোমরা খুবই সৌভাগ্যবান যে তোমাদের ওখানে কৃষির তীর্থভূমি বলতে হয়। দেখো কৃষি গবেষণা ইনস্টিটিউট, ধান গবেষণা ইনস্টিটিউট, তারপরে সিড সার্টিফিকেশন এজেন্সি। এই সার্ডি এটার বর্তমান নাম হচ্ছে নাটা, ন্যাশনাল এগ্রিকালচারাল ট্রেনিং একাডেমি, NATA, নাটা। এই সার্ডির নামটি চেঞ্জ হয়ে পরবর্তীতে নাটা হয়। আমি কথাগুলি বলার পিছনে এই মানে প্রেক্ষাপটটা হচ্ছে এই, ঠিক আছে? এটা হচ্ছে যারা এক্সটেনশন ওয়ার্কার আছে আমাদের দেশে, এক্সটেনশন অফিসার, এগ্রিকালচার অফিসার, তাদের যে উন্নয়নের জন্য একটা প্রশিক্ষণ একাডেমি। যেমন আমরা জানি PATC-র নাম তোমরা শুনেছো, তাই না? পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টার, BPATC, যেটা সাভারে অবস্থিত, তাই না? লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র। কেউ দেখেছো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাশে? জি স্যার। চোখ কান খোলা রাখতে হবে বাবা, এগুলো জানতে হবে, বুঝতে হবে। খালি এই এগ্রিকালচার এক্সটেনশন আর এন্টোমোলজি, প্ল্যান্ট প্যাথোলজি পড়লে চাকরি হবে না। তো ওখানে যেমন প্রশাসন ক্যাডারের সহ অন্যান্য ক্যাডারের মানুষজনের মানব সম্পদ উন্নয়নে কাজ করা হয়, ঠিক আমাদের এগ্রিকালচার ক্যাডারের যারা গ্রাজুয়েট বা ফিল্ড স্টাফ আছে তাদের জন্য এই সার্ডি বা সেন্ট্রাল এক্সটেনশন রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনস্টিটিউট, যেটির বর্তমান নাম নাটা, এটি কাজ করে। এটি তার মানে দেখো 1970-এ সব আমরা ডিভিশন করে দিই, ঠিক আছে? এক্সটেনশন ম্যানেজমেন্ট, রিসার্চ এন্ড এডুকেশন, তারপরে জুট প্রোডাকশন, প্ল্যান্ট প্রোটেকশন, হর্টিকালচার ডেভেলপমেন্ট বোর্ড, কটন ডেভেলপমেন্ট বোর্ড, টোবাকো ডেভেলপমেন্ট বোর্ড, সার্ডি, এগুলি ভাগ হয়ে যায়। স্যার পরে আজকে বলো। এটুকুই থাক স্যার। হ্যাঁ, শেষ হয়ে গেছে বাবা, আর বেশি নেই, আর থাকার সুযোগ নেই। আমি একটু প্যাশেন্স চাই, হ্যাঁ, বেশিক্ষণ লাগবে না। কোন টাইপ কোশ্চেন আসতে পারে? তুমি বুঝতেই পারতেছো, তোমাকে হয়তো বলতে পারে যে এগ্রিকালচার এক্সটেনশনের ব্রিটিশ পিরিয়ডের ডেভেলপমেন্টটা তুমি আলোচনা করো, সেই সময় কি গুরুত্বপূর্ণ ঘটনাগুলি ঘটেছে সেটা তোমাকে বলতে হবে, বা পাকিস্তান পিরিয়ডে, বা এখান থেকে শর্ট নোট আসার সম্ভাবনা বেশি, ঠিক আছে? আর সেটি বড় কথা নয়, এটি তো তোমাকে তোমার নিজের প্রয়োজনে মনে রাখতে হবে। তুমি যে জায়গায় পড়াশোনা করো, তাই না, তোমার এই ডিসিপ্লিনটা কি করে ডেভেলপ হয়েছে, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা কি, এটা তো নিজের প্রয়োজনই মনে রাখা দরকার। আচ্ছা, এরপরে গুরুত্বপূর্ণ ঘটনা, প্রথম 1973 সালে এগ্রিকালচার গ্রাজুয়েটদেরকে থানা লেভেলে থানা এক্সটেনশন অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়, ঠিক আছে? এবং এখানে দেখো আমি একটু লিখতে ভুল করেছি, এটা 1073 হয়ে গেছে। আসলে 1973 সালের 13ই ফেব্রুয়ারি আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি আমাদের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে এসে প্রথম কৃষিবিদদেরকে প্রথম শ্রেণীর পদমর্যাদায় ঘোষণা করেন। এই যে আমাদের ছাত্রলীগের ভাইয়েরা স্লোগান দেয় না, কৃষিবিদ ক্লাস 1, বঙ্গবন্ধুর অবদান, তোমরা স্লোগান মারো তো, বঙ্গবন্ধুর অবদান, কৃষিবিদ ক্লাস 1। এটি হচ্ছে সেই ঘটনা। জি স্যার। এটি হচ্ছে সেই ঘটনাটি যে 13ই ফেব্রুয়ারি, যেটাকে আমরা কৃষিবিদ দিবস হিসেবে পালন করি। ওই দিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি আমাদের যারা কৃষিবিদ থানা এক্সটেনশন অফিসার যারা ছিলেন, কৃষি গ্রাজুয়েট, তাদেরকে প্রথম শ্রেণীর কর্মকর্তা হিসেবে। তার ওখানে 1073 লেখা আছে। আরে বাবা, এটা তো বলেছি 1073 হবে কেন? 1073 সালের কথা বলবো, 1973। আমি তো শুরুতেই বলছি যে আমি ভুল করেছি, টাইপিং মিস্টেক। 1973 সালের 13ই ফেব্রুয়ারি। 13ই ফেব্রুয়ারি কি? 13ই ফেব্রুয়ারি আরেকটা ইম্পর্টেন্ট দিন, কৃষিবিদ দিবস। আর কি পয়লা ফাল্গুন। না স্যার, 14 ফেব্রুয়ারি পয়লা ফাল্গুন না? 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে। স্যার ওইটাই পয়লা ফাল্গুন। না স্যার, এবার 13ই ফেব্রুয়ারি পয়লা ফাল্গুন। ঠিক আছে স্যার, সারা জীবনই 13ই ফেব্রুয়ারি পয়লা ফাল্গুন। জি স্যার। এটা বললে হবে। স্যার আমরা সঠিক মনে রাখি না স্যার। তা মনে রাখবা কেন, দেখবো না 13ই ফেব্রুয়ারি। স্যার আসলে এসব নিয়ে কালচার করি না। ওদের শুধু 14 তারিখ মনে থাকলেই হয় স্যার। সেটাই বুঝছো, বুঝি তো, বুঝো না? ওই বয়স তো আমরাও পার করে আসছি বেটা, নাকি? ওই বয়স কি আমাদের ছিল না? জি স্যার, আপনাদের তখন তো ওরকম ছিল না স্যার। হ্যাঁ, না কি ছিল না? মানে স্যার তখন তো ওরকম, মানে তখন অন্যরকম ছিল পরিবেশ, এখনকার পরিবেশ অন্যরকম। সেটা বলতে পারো, কিন্তু মানব জাতির সৃষ্টি থেকে শুরু হয়ে আজ অবধি এই জিনিস একইভাবেই চলতেছে, বুঝছো? তোমার আব্বা যেভাবে, তুমি যা করতেছো, তোমার আব্বা তাই করছে, তোমার দাদাও তাই করছেন। এই যে ফিলিং, এটা পৃথিবীর শুরু থেকে আছে, তোমার ছেলেও তাই করছে। আচ্ছা, তাই হোক।
তো এইটা আনুষ্ঠানিকভাবে এই জিনিসগুলি ছিল না। পয়লা ফাল্গুন আমাদের অবশ্যই ঐতিহ্যগতভাবে বাঙালিরা আমরা বসন্ত উৎসব বা বসন্তের যে আবহ এটা চলে আসছে, কিন্তু তারপরের দিন কথা সেটি অন্যভাবে এসছে, সেটি আমি বলতে চাই না। এনিওয়ে, এই যে এতগুলো ডিপার্টমেন্ট হলো দেখো, এক্সটেনশন ম্যানেজমেন্ট, এডুকেশন রিসার্চ, এই যে এতগুলি কথা বললাম, জুট প্রোডাকশন, প্লান্ট প্রোটেকশন, হর্টিকালচার ডেভেলপমেন্ট বোর্ড, কটন ডেভেলপমেন্ট বোর্ড, এই যে বিচ্ছিন্নভাবে এতগুলি ডিপার্টমেন্ট যখন ফার্মারদের কাছে যাওয়া শুরু করলো, তখন তারা কনফিউজড হয়ে গেল, কার প্রযুক্তি নেবে, কারটা গ্রহণ করবে। সবাই যখন গোয়ালা বিক্রি করতে আসে, সে কিন্তু তারটাকে ফলোই করবে, তাই না? হর্টিকালচারের লোক এসে বলে, আরে ভাই কি এগুলো করেন, হর্টিকালচার করেন। আরেকজন এসে বলে, আরে জুট, জুট ছাড়া কিছু নেই, দেশ হলো জুট। আরেকজন এসে বলে, আরে এগুলো হবে না, টোবাকো করেন। এগুলো নিয়ে অনেক ধরনের প্রবলেম তৈরি হয়। অনেক অর্গানাইজেশন থাকার কারণে বিভিন্ন ধরনের প্রবলেম তৈরি হয়। ওয়েস্টেজ অফ ম্যান পাওয়ার অ্যান্ড মনিটারি রিসোর্সেস, বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য আলাদা আলাদা হয় টাকা পয়সা দিতে হয়। প্ল্যানিং এবং ওয়ার্কিং এরিয়া নিয়ে কাজ, একই এলাকায় বিভিন্ন অর্গানাইজেশন গিয়ে কাজ শুরু করে, যে যারটা অ্যাচিভ করার জন্য শুরু করে। তো এগুলির কারণে আসলে বিভিন্ন ধরনের কনফিউশন তৈরি হয়। এই কনফিউশন গুলি এড়ানোর জন্য পরবর্তীতে 1982 সালে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারাল এক্সটেনশন বা আমাদের যে বর্তমান প্রান্তীয় সংগঠন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর DAE, এটি 1982 সালে আবার সিঙ্গেল মিনিস্ট্রির অধীনে, কৃষি মন্ত্রণালয়ের অধীনে 1982 সালে আবার সবগুলো একসাথে মার্চ করে। ওই যে এক্সটেনশন এন্ড ম্যানেজমেন্ট, জুট প্রোডাকশন, প্ল্যান্ট প্রোটেকশন, কোকো ডেভেলপমেন্ট বোর্ড, হর্টিকালচার ডেভেলপমেন্ট বোর্ড, কটন ডেভেলপমেন্ট বোর্ড ভাগ করেছে এখানে। সার্ডি বর্তমান নাম কি সার্ডির? নাটা, হ্যাঁ, মনে থাকে জানো। এই সমস্ত প্রতিষ্ঠানগুলি আবার একত্রিত হয়ে 1982 সালে DAE বা ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এক্সটেনশন নামে যাত্রা শুরু করে। ঠিক আছে, এবং এটি চলছে, চলমান। এই হচ্ছে মোটামুটি আমাদের ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে বাবা, শেষ? জি স্যার। দেওয়া হয়েছে খুবই মানে যে অংশটুকু একেবারেই মজার না, পড়াইতেও মজা না, পড়তেও মজা না, তাই না? আমি তোমাদের প্রশ্ন শুনেই বুঝতেছি যে স্যার খালি মুখস্থ রাখতে হবে স্যার। আমি বলেছি যে এখান থেকে শর্ট কোশ্চেন হওয়ার সম্ভাবনা বা শর্ট নোট টিকা হিসেবে আসার সম্ভাবনা আছে। একটু মনে রাখতে হবে বাবা, এটা কষ্ট করে একটু মনে রাখা লাগবে। বিশেষ করে এই যে কোন সময়কালে কি গুরুত্বপূর্ণ ঘটনাগুলি ঘটে, এটা তো তোমার নিজের জন্যই দরকার। তুমি বিশেষ পরীক্ষা দিতে যাবা, চাকরি পরীক্ষা দিতে যাবা, সেই জিনিসগুলি জানতে হবে না তোমাকে? তোমাকে বলবে না যে কৃষিবিদরা কখন ক্লাস 1 প্রথম অধ্যায় হলো, বা এটা আগে কেমন ছিল, তোমার পারিবারিক ঐতিহ্য তো তুমি জানো না, তোমার ফ্যামিলির গুরুত্বপূর্ণ ঘটনাগুলি তুমি মনে রাখো না? তোমার দাদা কি ছিল, তোমার বাড়ির সামনে দিয়ে একসময় ছাতা মাথায় যাওয়া যেত না, জুতা পায়ে দিয়ে যাওয়া যেত না, এগুলো ব্যাপার আছে না? আবার আমাদের অনেকের উল্টা ঘটনা আছে। আমাদের বাপ দাদারা মনে করো যে একেবারে নিম্ন শ্রেণীর মানুষ ছিল, সেখান থেকে আস্তে আস্তে আমরা পড়াশোনা করে বড় হই। এই যে বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট যে ইভেন্টস গুলি আমরা কিন্তু মনে রাখি, ঠিক কিনা? এই কথাগুলি তোমার কৃষির সাথে সম্পৃক্ত যে গুরুত্বপূর্ণ ঘটনা একটু মনে রাখতে হবে। ওকে, থাক, আর সময় না নেই। আমার মনে হয় যে তোমরা অতিষ্ঠ হয়ে গেছো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর প্যাশন শেয়ারিং। আর আমার বিশ্বাস যে দেখা যাক বিশ্ববিদ্যালয় যদি স্বাভাবিক হয়ে যায়, ইনশাআল্লাহ হয়তো কোনো একদিন ফর্মালি একটা ক্লাসে তোমাদের সাথে পরিচিত হওয়ার জন্য আসবো। 3 সেকশনেই, 3 সেকশন না 4 সেকশন? 4 সেকশন স্যার। জাস্ট পরিচিত হওয়ার জন্য আসবো। অন্তত কে পড়াইলো, এই মানুষটার নাম কি, আসাদুজ্জামান সরকার, দেখা যাচ্ছে এই লোকটা কে, পথে-ঘাটে দেখলে তো চিনবো না, চিনবা? চেনার কথা না। মনে থাকবে নামটা? জি স্যার। চিনবো স্যার। বেটা আপা আমাদের মনে করো ওস্তাদ। ঠিক আছে, দেখবো না কয়জন মনে রাখো। আচ্ছা, ইনশাল্লাহ আর তো দেখা হবে, আল্লাহ চাইলে খুব শীঘ্রই বিশ্ববিদ্যালয় খুলে দেবে। তোমরা মেন্টালি রেডি হতে থাকো। হ্যাঁ, মেন্টালি রেডি হতে থাকো। ধরে নাও মিডল অফ ফেব্রুয়ারি থেকে মার্চ এর মধ্যেই বিশ্ববিদ্যালয় খুলে দেবে। তোমরা প্রস্তুতি নাও। স্যার মেন্টালি ডিপ্রেসড হয়ে যাচ্ছি, খুললেই পরীক্ষা। ছাত্রের কাজই তো পরীক্ষা দেওয়া হবে না, আর কি কাজ আছে তোমার? কাজ পড়ালেখা। তুমি তো আমার বাচ্চাদের মতো কথা বললে। হ্যাঁ, আমার ছেলে মেয়েরাও তো অস্থির থাকে, কিসের পড়ালেখা পরীক্ষা, ছাত্রের কাজ কি? পরীক্ষা নিরীক্ষা তাও ভালো, ক্যাম্পাস খুলে। হ্যাঁ, ক্যাম্পাস খুললে তো এসে বদমাইশি করা যাবে না স্যার, ভালো ছেলে।
ঠিক আছে, ভালো ছেলে, ভালো থাকবা, ভালো পড়াশোনা করবো বাবা, জি স্যার। পড়াশোনা করতে আসসালামু হবে, আলাইকুম। ভালো করতে হবে। ঠিক আছে, তোমাদের সঙ্গে যদিও অনলাইন ক্লাস, আসলে যত কথাই বলি না কেন, অনলাইন ক্লাসে যে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়, এটা সাফিসিয়েন্ট নয় যে একজন ছাত্রের সাথে ইন্টারাকশন করার জন্য, ফেস টু ফেস কথা বলা, আই কন্ট্যাক্ট মেনটেন করা, পার্সোনালি স্টুডেন্টদেরকে টাচ করা। টাচ করা বলতে মানে কি, টাচ দ্য মাইন্ড অফ দ্য স্টুডেন্টস, এটি আসলে এনভায়রনমেন্ট কি ভার্চুয়ালি এটা সম্ভব না। হ্যাঁ, ঠিক আছে। তো তারপরেও তোমাদের সঙ্গে একেবারেই তোমরা শুরুর দিকে 1, 2 এখনো বিশ্ববিদ্যালয়ে কোনো পরীক্ষায় তোমরা ওইভাবে দাও নাই। আমরা, এবং মজার বিষয় হচ্ছে এটা আমাদের জন্য একটা হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট। আমরা সেকেন্ড ইয়ারের নিচে এইবারই প্রথম লেভেল 1 সেমিস্টার 2 তে তোমাদের সাথে, এবং তোমাদের আগের ব্যাচের যে বড় ভাইরা তারা কিন্তু 2 2 তে এক্সটেনশন করতেছে, একই সাথে তোমরাও এক্সটেনশন পড়ছো, ওরাও এক্সটেনশন পড়ছে। ডিফারেন্সটা বুঝতে পেরেছো? সো এটিও কিন্তু একটা হিস্টোরিক্যাল ইভেন্ট যে ইউ আর দ্য ফার্স্ট ব্যাচ ইন দ্য ইউনিভার্সিটি, যে যারা এই বাচ্চা বয়সে এক্সটেনশন পড়ছো। আমরা মনে করি যে তোমাদের এখনো কলেজের গন্ধ যায় নাই, আমরা চাই এক্সটেনশন পড়ার জন্য একটু ম্যাচিউর মানুষ দরকার। হ্যাঁ, সেই ধারণা থেকে আগে সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফাইনাল ইয়ারে ছিল, এখন তোমরাই প্রথম যে লেভেল 1 সেমিস্টার 2 তে চলে আসছে। এটা প্রেক্ষাপট হচ্ছে যে লেভেল 4 সেমিস্টার 1 এ একটা এক্সটেনশন ফিল্ড ট্রিপ থাকে, জি স্যার। সম্প্রসারণ মাঠ সফর। হ্যাঁ, 6 দিন একটা ফিল্ড অ্যাটাচমেন্ট থাকে উপজেলায়। এগ্রিকালচারাল এক্সটেনশন এই দুইটা ক্লাস সেম লাগে। হ্যাঁ, রুরাল সোসিওলজি আর এক্সটেনশন ক্লাসটা সেম লাগে এই দুইটা। সেম লাগে ঠিকই আছে, কারণ দুইটার ধারণ দুই ধরনের। তবে এটা খুবই গুরুত্বপূর্ণ, তোমাকে সোশ্যাল সায়েন্স জানতে হবে। তুমি যদি সোসাইটিকে না জানো, সোসাইটির নিড গুলিকে না বোঝো, সোসাইটির চ্যালেঞ্জ গুলিকে উপলব্ধি করতে না পারো, তাহলে তুমি সোসাইটিতে গিয়ে ফার্মারের সাথে কিভাবে কাজ করবা? জি স্যার। এবং এই যে কমিউনিকেশন তোমাকে শিখতে হবে। জি স্যার। ইনশাআল্লাহ ওভার টাইম শিখে যাবা। আর কথা না বলি, তোমরা ভালো থেকো, আল্লাহ হাফেজ। হ্যাঁ স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।